বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ। পানিবন্দী প্রায় 12.5 লাখ। তলিয়ে আছে দোকানপাট, ভেসে গেছে পুকুরের মাছ। ঈদ মৌসুমে শত কোটি টাকা ক্ষতির দাবি। প্রধানমন্ত্রীর দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন পূরণের আশায় নদী পারের মানুষ। ভূ রাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার, প্রধানের বক্তব্য মত বিশিষ্টজনদের। আমরা একটা পচনশীল জিনিস এটা ডিকম্পোজ করছে, সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে। শত চেষ্টায়ও দূষণের ফাঁদে আটকা চামড়া শিল্প। বিসিকের গাফিলতি নিয়ে প্রশ্ন ট্যানারি মালিকদের। পরিবেশ বান্ধব হলেই রপ্তানি আয় বাড়বে 5 গুণ বলছেন অর্থনীতিবিদরা। আবারও ঘুরে দাঁড়ানোর আভাস পুঁজিবাজারে। উত্থানের মধ্য দিয়ে বাজারে ফিরেছে 3,265 কোটি টাকা। বাড়ছে লেনদেন ও সূচক। ধৈর্য ধরতে বললেন ডিএসসি চেয়ারম্যান। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার। মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া। মূলধন 3,32,000 কোটি মার্কিন ডলার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কোম্পানিগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং সুনামগঞ্জের কৈতক এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি ইকরামুলের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ বাজারে বা কোম্পানিগঞ্জ সদর যে বাজার বা কোম্পানিগঞ্জ যেটা বলা হয় শহর, উপজেলা শহরে আছি। এই উপজেলা শহরের আমার পিছনে যে বাজারটি আছে পুরো বাজারটি পানিতে একেবারে তলিয়ে গিয়েছে এবং এখন যে অবস্থা তার থেকে আরও বেশি, অন্তত আরও 3-4 ফুট পানি ছিল। আজকে কিছুটা পানি কমে গেছে এবং এই বাজারে এখানে এই জায়গাতেই আছে উপজেলা পরিষদ, এখানে আছে থানা, এখানে আছে আমার পিছনে যে ভূমি অফিস, এই উপজেলা ভূমি অফিস, সব মিলে বলা যায় এই এলাকার পানিতে ভাসছে। শুধু এই এলাকার যেই ক্ষতিটা হয়েছে, এখানে প্রায় 5 শতাধিক দোকান রয়েছে। 5 শতাধিক দোকানে প্রায় 10 কোটি টাকার মতন এখন পর্যন্ত ক্ষতি হয়েছে। শুধুমাত্র এই ক্ষতি নয়, আরেকটি বড় ক্ষতি হয়েছে। বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে গিয়ে সাদা পাথর। এই সাদা পাথর কিংবা এই গোয়াইনঘাটের যে রয়েছে আপনার জাফলং সহ এই এলাকার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করার কারণে প্রায় 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। এখানে এখন ঈদের সময় লাখ লাখ পর্যটকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট এলাকায় আসার কথা, কিন্তু ঈদের দিন থেকে এই পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হওয়ার কারণে কোনো পর্যটক আসতে পারেনি। যার কারণে এই অভাব দেখতে পাচ্ছেন যে এই বাজারের যে সড়কে নৌকা চলাচল করছে, এই সড়কের উপর দিয়ে নৌকা একমাত্র তাদের সম্বল হয়ে গেছে। আরেকটি ক্ষতি হয়েছে এই পানির কারণে, যে ভারত থেকে যে পাথরগুলো আসে বড় বড় পাথর, সেগুলো ভাঙ্গার জন্য যে ক্রাশার মেশিন, সেই ক্রাশার মেশিনগুলো বন্ধ হয়েছে। 2 থেকে 2.5 হাজার ক্রাশার মেশিনে প্রায় 20,000-এরও বেশি শ্রমিক কাজ করত এবং সব কিছু মিলে এই পাথরের সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ। সেই জায়গাটিও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং পর্যটন খাতে বিভিন্ন দোকানপাট রয়েছে, পর্যটন খাতে রয়েছে বিভিন্ন পরিবহন জড়িত, বিভিন্ন হকাররা জড়িত রয়েছে পর্যটন খাতে অনেকভাবে, হোটেল মোটেল রিসোর্ট সব কিছু মিলিয়ে একটি বিরাট অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে সিলেট। এবং এই পানি নামছে ধীরে ধীরে। আমরা আজকে যদি বলি কিছুটা উন্নতি হয়েছে, গতকালকে থেকে আজকে কিছুটা উন্নতি হয়েছে। এই যে ধলাই নদীর পাড়ে যে কোম্পানিগঞ্জ, সেই ধলাই নদীর পানি বিপদসীমার অনেকটা নিচে নেমে গিয়েছে। সুরমা নদী 2টি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি চলে আসছে। সব কিছু মিলে উন্নতি হচ্ছে, কিন্তু এই পানি নামতে আরও সময় লাগবে। এই পানি যেটি বেড়ে গিয়েছে সেই পানি নামার আপাতত 3 দিন কমে, যদি আর কোনো বৃষ্টি বা উজান থেকে পাহাড়ি ঢল না নামে, অন্তত আরও 3 দিন লেগে যাবে এই পানি নামতে। সব কিছু মিলে সিলেটের 13টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের 42টির মধ্যে 60টি ওয়ার্ডের মানুষ পানিবন্দী। সব কিছু মিলে 8 লাখ মানুষ সিলেটের পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা থেকে উত্তরণ হতে আরও অন্তত 1 সপ্তাহখানিক সময় লেগে যাবে। মোটামুটি এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জের বাজারে যে পানিবন্দী হয়ে আছে দোকানপাট এবং মানুষজন, তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের ছাত্রকে আছে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি।
দর্শক, আসলে সুনামগঞ্জকে আপনারা জানেন যে হাওর অধ্যুষিত এলাকা হিসেবে এবং সুনামগঞ্জের যে পরিস্থিতি, আমরা এই মুহূর্তে আসলে সিলেট অঞ্চল পুরোটি বন্যায় আক্রান্ত এবং বন্যা প্লাবিত বলা চলে। যদিও আসলে বন্যার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এই এলাকার যেসব নদী নালাগুলো ছিল সেগুলো আসলে বিপদসীমার উপরে বইতে থাকায় এই এলাকার বেশিরভাগ নিম্নাঞ্চল সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন আসলে আপনারা জানেন যে সুনামগঞ্জ থেকে বড় একটি অংশ মাছের চালান হয় সারা বাংলাদেশে এবং এই এলাকা থেকে যেসব বিল বাদাল রয়েছে, পাশাপাশি পুকুর ঘের যেগুলো রয়েছে সেগুলো থেকে অনেক মাছ বেরিয়ে গেছে, যেগুলো আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে। নেটিং পদ্ধতিতে এখানে আসলে কিছুটা মাছ আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, যদিও আসলে পানি যেখানে এর চেয়ে বেশি সেখানে কিন্তু আর এই সম্ভাবনাটি নেই এবং ব্যবসায়ীরা যারা ক্ষতির মুখে পড়েছেন তারা দাবি করছেন যে প্রায় কোটি টাকার বেশি মাছের ক্ষতি হয়েছে তাদের এবারের বন্যায়। তো এই অবস্থা প্রতি বছরই আসলে এই এলাকার খামারি বা চাষি যারা রয়েছেন তারা মাছ চাষের ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যতটা সম্ভব তাদের ক্ষতি পুষিয়ে নেয়ার। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইসব এলাকাতে যখন বর্ষা মৌসুম আসে তখনই আসলে মাছের পূর্ণ বয়স হওয়ার আগেই তারা এই মাছ তুলে বাজারে বিক্রি করে ফেলছেন। সেক্ষেত্রে তারা যে পরিমাণে খরচ করছেন সে পরিমাণে তারা লাভ করতে পারছেন না। এটি তাদের একটি বড় ক্ষতির কারণ হিসেবে তারা সামনে নিয়ে আসছেন এবং বলছেন যে এই যে নেটিং পদ্ধতি, যেটি আসলে জাল দিয়ে সবগুলো পুকুরের সকল তীর বাধাই এবং এটি একটি ঝামেলার ব্যাপার এবং রাত্রে যখন পানি আসছে তখন তারা এটিও করতে পারছেন না, পুকুরের যত মাছ আছে সেগুলো বের হয়ে যাচ্ছে। তো প্রতি বছর বন্যায় আসলে এইভাবে আসলে মৎস্য চাষি যারা রয়েছেন তাদের ক্ষতিটিও অনেক উল্লেখযোগ্য একটি ব্যাপার, যদিও আসলে প্রশাসন বলছে যে সার্বিক ক্ষতির ব্যাপারে তারা এখনো ক্ষয়ক্ষতি নিরূপণে কিছুটা সময় লাগবে। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সিলেটের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ছাতক থেকে আমিনুল ইসলাম এবং কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর দিল্লি ও বেইজিং সফরে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে প্রত্যাশা তিস্তা আন্দোলনের নেতাদের। তাদের মতে তিস্তা নিয়ে নদী পারের মানুষের দীর্ঘ সময়ের যে স্বপ্ন তা এই সফরের মধ্য দিয়ে পূর্ণতা পেতে পারে। একই সঙ্গে সংসদে এই প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে নতুন প্রত্যাশার পালক যুক্ত করেছে বলেও মনে করেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। সম্প্রতি সংসদে কুড়িগ্রাম ২ আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে। আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের ২৭ আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টের মধ্যে সে আস্থাটা আমাদের আছে, কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয়। অধিকার কর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবেন। গত বছরের ২ আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। শত চেষ্টাতেও যেন দূষণ থেকে মুক্তি মিলছে না চামড়া শিল্পের, অথচ পরিবেশ বান্ধব হলেই এই খাতের রফতানি আয় রাতারাতি ৫ গুণ বাড়ানো সম্ভব। অর্থনীতিবিদরা যখন এমন সম্ভাবনার কথা জানাচ্ছেন, তখন সাভার চামড়া নগরীর বেহাল দশার জন্য বেসিকের গাফিলতিকেই দায়ী করছেন পরিবেশবিদ ও ট্যানারি মালিকরা। যদিও বিসিক চেয়ারম্যানের দাবি, দিন দিন ভালো হচ্ছে শিল্পনগরীর পরিবেশ। জিন্নাত আরা যশোয়ার প্রতিবেদন।
যেই দূষণ থেকে মুক্তি পেতে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি গেল সাভারের হেমায়েতপুরে ২১ বছরের চেষ্টায় সেখানে কতটা নিশ্চিত হলো পরিবেশের নিরাপত্তা? কত শত পরিকল্পনার ফাঁক গলে এতদিন পরও দেখা যাচ্ছে মন্দের ভালো হিসেবে কঠিন বর্জ্য ফেলা হচ্ছে ট্যানারি এলাকায় নতুন করে খনন করা ভাগাড়ে। কঠিনের মতো বিষাক্ত তরল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও কাটেনি শত চেষ্টার পরও। সিইটিপির অক্ষমতায় ধরাশায়ী ধলেশ্বরী হেমায়েতপুরের মাটি ও বাতাস, দাবি খাত বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের। আমরা একটা পচনশীল জিনিস এটা ডিকম্পোজ করছে, ডিকম্পোজ করে সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে। পরিশোধনটা যথার্থ হচ্ছে কিনা সেটা পরে আসি, বাকি অর্ধেক তো আমাকে নদীতে ফেলে দিতে হচ্ছে। অনেক স্বপ্ন দেখাইছে, কিন্তু স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন না হয় আজকে ধলেশ্বরী অবস্থা। পরিবেশের ওপর চালানো এই অত্যাচারের ফল ঠিকই ভোগ করতে হচ্ছে চামড়া শিল্পকে। মিলছে না LWG সনদ, বিশ্ব বাজার থেকে আসছে না বড় বড় ক্রেতা। ইউরোপিয়ান কান্ট্রির বাজারটা আছে, প্লাস আমেরিকার বাজার আছে, কোরিয়ান বাজার আছে, এই বাজারগুলিতে আমরা অ্যাক্সেস করতে পারছি না। নাজুক অবস্থা স্বীকার করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বলছেন, চলমান চেষ্টায় আগের চেয়ে ভালো আছে বর্জ্য ব্যবস্থাপনা। 2টা পুকুর খনন করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য। এইবার আমাদের সিইটিপির অবস্থা আগের থেকে অনেক ভালো। পরিবেশ বান্ধব উপায়ে যদি আমরা এই পুরো চামড়াটাকে প্রক্রিয়াকরণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তত 5 গুণ আমরা এখান থেকে রপ্তানি আয় অর্জন করতে পারবো। তবে কারো জানা নেই ঠিক কতদিন পর পরিবেশ বান্ধব হবে দেশের চামড়া শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, চামড়া শিল্প এবং পরিবেশ দুটোকেই একসঙ্গে রক্ষা করতে হবে। এর জন্য পরিকল্পনায় যে ঘাটতি ছিল তা দূর করতে নিতে হবে নতুন উদ্যোগ, তবে তা অতি শীঘ্রই। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার। আবারও ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে পুঁজিবাজারে। ঈদের আগে ও পরের 3 দিনের লেনদেনে বেশ খানিকটা আশা জাগিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গেল 1 মে থেকে 11 জুন পুঁজিবাজারের লেনদেনে যেন সর্বনাশা 28 দিন। এই সময় ডিএসসি প্রধান সূচক হারায় 545.62 পয়েন্ট, আর বিনিয়োগকারীরা মূলধন হারান 75,120 কোটি 91 লাখ টাকা। বাজেট কেন্দ্রিক নানা গুঞ্জন আর আস্থার সংকটে যখন বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা, তখন গত 12 জুন হঠাৎ ইতিবাচক ধারায় ফিরে ডিএসসির লেনদেন। পরের কার্যদিবস আরেকটু বেড়ে প্রধান সূচকে যোগ হয় 47 পয়েন্ট। একই সঙ্গে বাজারে যোগ হয় 2,923 কোটি টাকা মূলধন। এমন ইতিবাচক ধারা বজায় রেখে ঈদের ছুটি শেষে বুধবার প্রথম কার্যদিবসেও 43.57 পয়েন্ট যোগ হয় প্রধান সূচকে। একদিনের উত্থানেই বাজার মূলধন ফিরে আরও 3,265 কোটি টাকা। বুধবার যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে তার চেয়ে বেড়েছে প্রায় 2.5 গুণ। যদিও বুধবার টাকার অঙ্কে লেনদেন হয় বিগত 16 মাসের মধ্যে সর্বনিম্ন মাত্র 246 কোটি টাকা। সূচক আর বাজার মূলধন বৃদ্ধির মধ্যেও সিডিবিএল এর তথ্য বলছে, গত 11 জুন থেকে 13 জুন পর্যন্ত বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন 1,699 জন বিনিয়োগকারী। এমন প্রেক্ষাপটে ধৈর্য ধরে লেনদেনের পরামর্শ ডিএসসি চেয়ারম্যানের। মার্কেটে ইনভেস্ট করার আগে যেন আমরা চিন্তা করি কোথায় ইনভেস্ট করব, এটা আমাদেরকে কিন্তু বুঝে শুনে করতে হবে। দুদিনের জন্য যেন আমরা ক্যাপিটাল মার্কেটে না আসি। বুধবার ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইও। এদিন প্রধান সূচক বাড়ে 61.22 পয়েন্ট, আর টাকার অঙ্কে লেনদেন হয় 687 কোটি 76 লাখ টাকা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসে প্রথম $300 কোটি আশা দেখাচ্ছে প্রবাসী আয়। ঈদ উপলক্ষে চলতি জুনের প্রথম 14 দিনই দেশের রেমিটেন্স এসেছে 164 কোটি 66 লাখ 40 হাজার মার্কিন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে গেল মে মাসে 2020 সালের পর সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল। গড়ে মে মাসের প্রথম 14 দিনে এই পরিমাণ ছিল $101 কোটি। চলতি মাসে অনেক বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এই গতিতে থাকলে বাকি 16 দিনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের প্রবাসী আয় পেরোতে পারে $300 কোটি। আধুনিক বন্দরে উন্নীত করার জন্য নানা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পূর্ণ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হলেও অনুমতি নেই সব ধরনের পণ্য আমদানি রফতানির। আধুনিকায়ন করা হচ্ছে ভোমরা স্থলবন্দর। এরই মধ্যে নির্মাণ করা হয়েছে ইয়ার্ড, ওয়ে ব্রিজ, গোডাউন ও কাস্টমস হাউস। নির্মাণের শেষ দিকে ট্রাক টার্মিনাল।
2010 সালে সাতক্ষীরার ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই প্রকল্পের মাধ্যমে শুরু হয় বন্দরটির আধুনিকায়নের কাজ। ভৌগোলিক অবস্থানের কারণে দিন দিন বাড়ছে এ বন্দর ব্যবহারকারীর সংখ্যা। আমদানি রপ্তানি বাড়াই বেড়েছে রাজস্ব আদায়ও। তবে এখনও বাণিজ্যে রয়েছে নানা প্রতিবন্ধকতা। পূর্ণ স্থলবন্দরের মতো অনুমতি নেই অনুমোদিত সব পণ্য আমদানি রফতানির। আর এ কারণে সম্ভাবনা থাকলেও বন্দরটির সর্বোচ্চ ব্যবহার করা যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ বন্দর হিসেবে বাস্তবায়ন চাই খুব দ্রুত, যাতে আমাদের এই বন্দরকে সচলায়। সকল ব্যবসায়ীদের প্রাণের দাবি ভোমরা স্থলবন্দর দ্রুত যাতে বাস্তবায়ন হয়। এই কাস্টমস হাউস বাস্তবায়িত হলে পদ্মা সেতুর সুফল পরিপূর্ণভাবে ভোগ করা যাবে এবং এই বন্দর দিয়ে আমদানিযোগ্য সকল পণ্য আমদানি করা সম্ভব হবে। তবে বন্দর কর্তৃপক্ষ জানায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে বন্দরের সক্ষমতার বৃদ্ধির সঙ্গে বাড়বে বাণিজ্য। যখন বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে এবং বন্দরের জায়গা বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে তখন আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকভাবে বন্দরের রেভিনিউ এবং কাস্টমসের রেভিনিউ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। 1996 সালে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। সময় সংবাদ, সাতক্ষীরা। বিভিন্ন স্থানে পিচ দেবে বেহাল অবস্থা খুলনা সাতক্ষীরা সড়কের। পুনর্নির্মাণ ও প্রশস্ত করার 4 বছরের মধ্যেই অনেক স্থানে পিচ উঠে গেছে। কোথাও উঁচু নিচু, কোথাও আবার সৃষ্টি হয়েছে গর্তের। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। খুলনা সাতক্ষীরা আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে এমন ঢেউ খেলা দৃশ্য, যেখানে হেলে দুলে চলে ভারী যানবাহন। পদ্মা সেতু চালুর পর খুলনা সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি। বিশেষ করে এই সড়ক দিয়ে বেনাপোল ও ভোমরা বন্দর থেকে পণ্য নিয়ে ভারী যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির সর্বোচ্চ ওজন নেয়ার সক্ষমতা 22.5 মেট্রিক টন হলেও এই দুই বন্দর থেকে 50 মেট্রিক টনের যান চলছে নিয়মিত। 2020 সালে কাজ শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে সড়ক সংস্কারের মধ্যেই এভাবে ক্ষতিগ্রস্ত সড়কটির নিঝুমপল্লীর সামনে থেকে ডুমুরিয়ার দিকে প্রায় 1 কিলোমিটার এখন উঁচু নিচু হয়ে গেছে। একইভাবে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের মোড় থেকে উপজেলা পরিষদের সামনে পর্যন্ত আধা কিলোমিটারের একই অবস্থা। শুধু এ দুটি স্থানই নয়, আরও বেশ কয়েকটি স্থানে পিচ দেবে গর্ত সৃষ্টি হয়েছে। এতে 60 কিলোমিটারের পুরো সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। চাকা উঠলে ঝাঁকি খায়, সামনে ডাম্পার ভেঙে যায়। গাড়ি একটু স্পিড থাকলে তো পাল্টি খাওয়ার ভয় থাকে, গাড়ি তো ডানে বাঁয়ে কাজ হয়ে যায়। এমন বাজে অবস্থা যে কারণে প্রতি সপ্তাহে দেখেন 1-2টা করে দুর্ঘটনা ঘটছে। সড়ক বিভাগ বলছে আঞ্চলিক মহাসড়কটি যানবাহন চাপ বাড়ার কারণে এখন 6 লেনের জাতীয় মহাসড়ককে উন্নীত করার পরিকল্পনা করা হচ্ছে। এটা আঞ্চলিক মহাসড়ক একটা প্রকল্পের মাধ্যমে হয়েছে, সুতরাং এটা জাতীয় মহাসড়ক পর্যায়ে নিতে হবে। আপাতত আমরা মেরামত করে রাস্তাটা সচল রাখার চেষ্টা করতেছি। 4 বছর আগে সড়কটির চুকনগর পর্যন্ত খুলনা অংশের 33 কিলোমিটার পুনর্নির্মাণ ও প্রশস্ত করার জন্য ব্যয় হয় 160 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় বাঁচানোর পাশাপাশি বাজারের ঝামেলা কমিয়ে নাগরিক জীবনে স্বস্তি এনেছে সুপার শপ। এক ছাদের নিচে সব পণ্য আর মূল্য পরিশোধে অফারের ছড়াছড়িতে ক্রমেই বাড়ছে ক্রেতার সংখ্যা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন রুম্মান নদী। কাঁচা বাজারের ঝামেলা এড়াতে নিত্যপণ্যের বাজারের জন্য তিনি বেছে নিয়েছেন সুপার শপ। পেমেন্ট অপশনে তার ভরসা ক্যাশলেস সিস্টেম। হেল্প আছে, যদি কিছু নাও পাই খুঁজে পাওয়া যাচ্ছে। প্রাইস আগে থেকে ফিক্স, দাম দর করা লাগছে না। বিকাশ ইউজ করি, কার্ড ইউজ করি, ক্যাশ এখন খুব সচরাচর ক্যারি করা হয় না। রুম্মানের মতো আরও অনেকেই আছেন যারা মাছ মাংস তো বটেই, অন্য যে কোনো প্রয়োজনীয় পণ্যের জন্য সুপার শপ থেকে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফারে এখন অনেকেই ঝুঁকছেন মোবাইল ব্যাংকিং পেমেন্টে। প্রয়োজনীয় অনেক কিছু একসাথে পাওয়া যায়, যেটা বাইরে আমাদেরকে বিভিন্ন দোকানে এদিকে একবার ওইদিকে একবার দৌড়াদৌড়ি করতে হয়, সেটা এখানে করতে হয় না। ইউজুয়ালি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখন আমরা বেশি ইউজ টু। দামের দৃষ্টিকোণে দেখেন তাহলে সাশ্রয় হচ্ছে না, কিন্তু যাদের একটু সামর্থ্য আছেন তারা হয়তো এখান থেকে নিচ্ছে। এদিকে ক্রেতা টানতে বছর জুড়ে নানা ছাড় আর অফার দিচ্ছে সবগুলো। ঈদের সময় আমরা পেরিশেবল সাইডে ফুড নন ফুড আইটেমগুলোতে অফার দিয়ে থাকি। বিকাশে পেমেন্ট করে অনেক সময় কাস্টমাররা খুব খুশি হয়, কারণ বিকাশে অনেক সময় ক্যাশব্যাক দেয়, কুপন ফ্রি কুপনের জন্য অ্যারেঞ্জ করে। তবে ভোক্তাদের প্রত্যাশা নাগরিক জীবনকে সহজ করা সুপার শপগুলো বজায় রাখবে পণ্যের মান ও ন্যায্য মূল্য। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির জায়গা দখল করেছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির বর্তমান মূলধন বেড়ে দাঁড়িয়েছে $3,32,600 কোটি মার্কিন ডলার। মাইক্রোসফটকে টপকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটি বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে। মঙ্গলবার এনভিডিয়া শেয়ারের দাম 3.2% বেড়ে $135 পৌঁছেছে। কোম্পানিটির বর্তমান মূলধন দাঁড়িয়েছে $3.326 ট্রিলিয়ন। গত সপ্তাহে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান দখল করেছিল। সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষস্থান দখলের বিষয়টিকে আশ্চর্যজনক উল্লেখ করে বলেছেন, মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই এমন সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটি এখন দেখার বিষয়। চলতি বছর এনভিডিয়া শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 173%, যেখানে মাইক্রোসফটের বেড়েছে 19%। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা প্ল্যাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এনভিডিয়া গেল 7 জুন থেকে প্রতিটি স্টক 10-for-1 বা একটিকে 10 ভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। ফরহাদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ। পানি বন্দি প্রায় 12.5 লাখ, তলিয়ে আছে দোকানপাট, ভেসে গেছে পুকুরের মাছ। ঈদ মৌসুমে শত কোটি টাকা ক্ষতির দাবি। প্রধানমন্ত্রীর দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা, স্বপ্ন পূরণের আশায় নদী পারের মানুষ। ভূ রাজনৈতিক বাধা পেরিয়েছে সরকার প্রধানের বক্তব্য, মত বিশিষ্টজনদের। আমরা একটা পচনশীল জিনিস এটা ডিকম্পোজ করছে, সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্স, যার ফলে কি সেখানে বায়ু দূষণ হচ্ছে। শত চেষ্টায়ও দূষণের ফাঁদে আটকা চামড়া শিল্প। বিসিকের গাফিলতি নিয়ে প্রশ্ন ট্যানারি মালিকদের। পরিবেশ বান্ধব হলেই রপ্তানি আয় বাড়বে 5 গুণ, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ দিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।